আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই বিশ্বাসঘাতকতার জন্য আওয়ামী লীগের এই করুণ পরিণতি, একই পথে হাঁটছে বিএনপিও। আমার এই ভিডিওটা প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকে ভিডিওটা সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং পুরো ভিডিওটা দেখে তারপর কমেন্ট করবেন। অল্প কিছু দেখে কেউ কমেন্ট করবেন না বা মন্তব্য করলে আমার উপর জুলুম হবে। আমার কথাগুলো বিশ্বাস হওয়ার জন্য আপনাদের একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। একটা গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক বা গোয়েন্দাগিরি কিভাবে চলে, একটা গোয়েন্দা হতে হলে আসলে কি করতে হয়। যাদেরকে গোয়েন্দা ডিপার্টমেন্ট টার্গেট করে তাদের ভিতরের খবরগুলো তারা বের করে আনতে হয়। এখন এই ভিতরের খবর কিভাবে বের করতে হয়, অবশ্যই যাদেরকে টার্গেট করা হয় তাদের সুরে তারা কথা বলতে হয় এবং কি তারা যে আকীদা লালন করে তার চাইতে বেশি আকীদা সে লালন করে বা ওই আকীদা সবচাইতে বেশি সেই লালন করে, এটা তাদেরকে বোঝাতে হয় এবং তাদেরকে সেটা বোঝাতে গেলে অবশ্যই তাদের উচ্চ মাত্রায় দালালি করতে হয় এবং তারপর তারা তাকে বিশ্বাস করে এবং তাদের ভিতরের গোপন কথাগুলো তাদের কাছে বলে। অতএব গোয়েন্দা ডিপার্টমেন্ট সবসময় অতি উৎসাহী এবং অতি আবেগী দেখায় তারা যাদের তথ্যগুলো তারা নিয়ে আসতে চায় তাদের কাছে, মানে তাদের যেই ফিলোসফি তারা সম্পূর্ণরূপে ধারণ করে এবং তাদের আশা আকাঙ্ক্ষা তাদের চাহিদা কি সেটা তারা অবশ্যই মাথায় নেয়। আর এভাবেই গোয়েন্দা ডিপার্টমেন্ট কাজ করে এবং ওইখান থেকে তাদের গোপন কথাগুলো তারা সংগ্রহ করে নিয়ে আসে। এবার আসি আওয়ামী লীগ কীভাবে প্রতারিত হয়েছে, বারবার প্রতারণার শিকার হয়েছে এবং বিএনপি কীভাবে সেদিকে হাঁটছে। বিএনপির কথা একটু পরে বলি, প্রথমে আওয়ামী লীগেরটা বলে নিই। 1971 সালে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে আসেন তখন তার চাইতে জনপ্রিয় কোনো ব্যক্তি বাংলাদেশে ছিল না। কিন্তু 1971 থেকে 1973 সাল পর্যন্ত এই সময়ের মধ্যে এই মাত্র অল্প দিনে এই বঙ্গবন্ধুকে কারা বিতর্কিত করেছিল এবং জনপ্রিয়তার সর্বোচ্চ থেকে তাকে কিভাবে অজনপ্রিয় করে তোলে এবং তার বিরুদ্ধে যেসব প্রোপাগান্ডাগুলো ছড়ানো হয়েছিল সেগুলো আসলে কারা করেছিল। আওয়ামী লীগ নেতাকর্মীদের অবশ্যই সেটা মাথায় রেখে তারপর চিন্তা ভাবনা করতে হবে। বঙ্গবন্ধুকে নিয়ে একটা ভাইরাল গল্প বলি, যেটা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। একজন চাষা তার ক্ষেতের চাষ করা শাকসবজি বঙ্গবন্ধুকে উপহার দেয় এবং বঙ্গবন্ধু খুশি হয়ে সেই চাষাকে 20 টাকা দিতে বলে তার কাছের একজন লোক বা তার সহযোগী যে, কিন্তু সে গিয়ে ওই লোককে 10 টাকা দেয় এবং সে লোক বলে যে আমি বঙ্গবন্ধুকে ভালোবেসে তাকে এটা উপহার দিয়েছি, টাকার জন্য নয়। সেই আমলে কিন্তু 10 টাকার মূল্য অনেক ছিল। যখন এই লোকটা আসলে পিটাপিটি শুরু করলো যে আমি বঙ্গবন্ধুর সাথে একটু দেখা করতে চাই, তখন এই লোকটা বঙ্গবন্ধুর সাথে দেখা করে যখন তার 10 টাকা ফেরত দেয় যে আমি আপনার জন্য এটা ভালোবেসে এনেছি, আপনার টাকার জন্য নয়, এবং আমি যদি এই টাকা নিই তাহলে অবশ্যই আমি অখুশি হব। তখন বঙ্গবন্ধুকে সে 10 টাকা ফেরত দেয়। তখন বঙ্গবন্ধু বলে যে 10 টাকা কেন, আমি তো 20 টাকা দিয়েছিলাম। বঙ্গবন্ধু তখন আফসোস করে বলেছিলেন যে আফসোস আমাদের এই বাঙালি জাতির জন্য যে এই উপরতলা থেকে মাত্র নিচের তলা পর্যন্ত 20 টাকা খুঁজতে গিয়ে সেটা 10 টাকায় পরিণত হয়ে যায়। তাও আরেকটা গল্প খুব মানুষের মুখে মুখে রয়েছে এবং এটা প্রত্যেকেই শুনেছেন যে আওয়ামী লীগকে বা বঙ্গবন্ধুকে কম্বল চোর বলা হয়। তিনি নিজেই বলেছিলেন যে 7 কোটি মানুষ 7.5 কোটি কম্বল, তাহলে আমারটা কোথায়। এই কথাগুলো এই জন্য বললাম বা এই জন্য বলতেছি যে প্রকৃত বিশ্বাসঘাতক কারা সেটা আপনারা যাতে সহজে বুঝতে পারেন। শেখ মুজিবুর রহমানের সবচাইতে বড় দুর্বলতা ছিল কেউ যদি তাকে অহেতুক প্রশংসা করত এবং অতি আবেগ দেখাতো, তাকে সে তার প্রকৃত বন্ধু বা তার প্রেমী মনে করত। 1975 সালে যখন এই শেখ মুজিবুর রহমানের সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়, সেই সময় কিন্তু এই সুবিধাবাদী লোকগুলো কেউ পাশে ছিল না। এমনকি তার লাশ এবং বঙ্গবন্ধুর পরিবারের লাশগুলো আসলে 2 দিন একই জায়গায় পড়েছিল, কেউ ধরতে আসেনি। এমনকি তার জানাজায় কয়জন লোক হয়েছে সেটাও আপনারা ভালোভাবে জানেন। 1971 সাল থেকে এই 2024 সাল পর্যন্ত এই তেলবাজ লোকগুলো সবসময় বাংলাদেশের সুবিধার কেন্দ্রবিন্দুতে ছিল এবং তারা সবসময় ক্ষমতার আশেপাশে ছিল। 1975 সালে শেখ মুজিবুর রহমান যখন সপরিবারে হত্যা হয়, আওয়ামী লীগের অস্তিত্ব বিলীন হয়ে গেছে বলে যারা মনে করত, তারা কিন্তু রাতারাতি দল পাল্টে ফেলে। এবং সেই ইতিহাসগুলো যদি আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। শেখ মুজিবুর রহমান যাদের জন্য বিভিন্ন দুর্নীতিতে জড়িয়েছেন, যেমন
1973 সালে নির্বাচনে অনেককে জিতানোর জন্য যে নির্বাচনটাকে বিতর্কিত করেছেন এবং বঙ্গবন্ধুর নামের পাশে তার কর্মগুলো যে যায়নি এবং মানুষ বঙ্গবন্ধুর উপরে বিতর্কিত হয়েছিলেন, কিন্তু 1975 সালে দেখা গিয়েছে ঠিক ওই লোকগুলো বঙ্গবন্ধুর পাশে বা বঙ্গবন্ধুর পরিবারের পাশে কেউ ছিল না। সেই সময় উপরে উপরে বঙ্গবন্ধুর জন্য জীবন দিয়ে দিবে, তাকে জাতির পিতা সহ বিভিন্ন রকমের সম্মানে ভূষিত করতে যারা উৎসাহিত করত, সেই লোকগুলো হঠাৎ করে এই শেখ মুজিবুর রহমানকে ভুলে যায়, এমনকি তার মৃত্যুর পর তার বিরোধিতা করতে শুরু করে, বিভিন্ন রকম সমালোচনা করতে শুরু করে। এখন প্রশ্ন হচ্ছে যে এই লোকগুলো কারা? এই তেলবাজ শ্রেণী শুধু শেখ মুজিবুর রহমানকে যে তেল মেরেছে তা নয়, বিগত আওয়ামী লীগের এই 16 বছরে আপনারা অনেক তেলবাজ লোক দেখেছেন, যারা আওয়ামী লীগের এই বিপদের দিনে কেউ পাশে নেই। শেখ মুজিবুর রহমান যেরকম কেউ তার পক্ষে তেলবাজি করলে তাকে খুব পছন্দ করতো এবং তাকে কাছে টেনে নিত, এর ব্যতিক্রম কিন্তু শেখ হাসিনার মধ্যেও দেখা যায়নি। তিনিও কিন্তু তেলবাজদেরকে তার আশেপাশে রেখেছিলেন, কিন্তু শেখ হাসিনা বুঝতেন যে বঙ্গবন্ধুর পাশে যারা ছিল তারা আদতেই তেলবাজ ছিল। তার এই বক্তব্যটা আপনারা একটু শুনে আসেন। এত বড় একটা ঘটনা বাংলাদেশে কি কোনো লোক জানতে পারলো না? কেউ কোনো পদক্ষেপ নিল না? ওই লাশ পড়ে থাকলো 32 নম্বরে, কেন? সে উত্তর আমি এখনো পাইনি। এত বড় সংগঠন, এত নেতা কোথায় ছিল? মাঝে মাঝে আমার এটা জানতে ইচ্ছে করে যে কেউ সাহসে ভর দিয়ে এগিয়ে আসতে পারলো না। শেখ মুজিবুর রহমানের হত্যার পর তার লাশটা যেহেতু কেউ ধরতেও আসেনি, এ সময় শেখ হাসিনা এবং শেখ রেহানা পৃথিবীর সঠিক বাস্তবতা অবশ্যই দেখেছেন এবং বাস্তবতা উপলব্ধি করেছেন। এবং তার এই বক্তব্য শুনে আপনাদের অবশ্যই মনে হয়েছে যে সে সব কিছুই বুঝতো, কারণ সে বাস্তবতার মধ্যে থেকে এবং বাস্তবতাকে মেনে নিয়েই তাকে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হয়েছে। এবং সেটা হতে গিয়ে সে কতটা ত্যাগ স্বীকার করেছে সেটা সেই ভালো জানে। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা বুঝতো যে এই তেলবাজরা এই ক্ষমতার কেন্দ্রে আছে, কিন্তু আওয়ামী লীগের বিপদের দিনে তারা অবশ্যই পাশে থাকবে না, তারপরেও তারা কেন তাকে আসলে আশ্রয় এবং প্রশ্রয় দিয়েছে সেটা বুঝতে হলে আপনাদের এই ভিডিওটা আবার একটু দেখার প্রয়োজন রয়েছে। আমাকে তো লোভ দেওয়া হয়েছে অনেক, দেশে থাকি বিদেশে থাকি সব জায়গায় এই দেবে সেই দেবে, আমরা ওসব আমার কোনো দরকারই নাই। আমি ফ্লোরেও থাকতে পারি, আমি এক বেলা খেয়েও থাকতে পারি, ওগুলো আমার দরকার। আমি ইলেকশন চাই, বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসুক, আর আমার পাওয়ার চাই, আমি দেশে উন্নতি করতে চাই, সাফ কথা। আমার কোথায় লাভজনক হবে কোথায় লাভজনক হবে না আমাদের থেকে ওই কিতাব পড়া দুজন বা বাইরের থেকে একজন এসে তারা জানবে না। তারা আমাদের থেকে অনেক জ্ঞানী, অনেক শিক্ষিত, তারা হয়তো অর্থনীতিবিদ, আমরা তো অত পড়াশোনা করি নাই। আমি তো বাংলার ছাত্রী, কিন্তু আমি আমার দেশটাকে চিনি, দেশের মানুষকে চিনি, দেশের মাটিকে চিনি, দেশের ভালো মন্দ কি সেটা বুঝি। এই ভিডিও দেখার পর আপনাদের কি মনে হচ্ছে? তিনি কিন্তু বুঝতেন যে এই তেলবাজরা বিপদের দিনে থাকবে না, তারপরেও তিনি তাদেরকে ব্যবহার করতে চেয়েছেন এবং ব্যবহার করে তিনি আসলে ক্ষমতা চান, তিনি পাওয়ার চান এবং উন্নয়ন করতে চান। এই বক্তব্যটা অবশ্যই রাজনৈতিক বক্তব্য, কিন্তু এই বক্তব্যে অনেক কিছু বোঝার রয়েছে যেগুলো প্রকাশ্যে তিনি বলেননি, কিন্তু অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন যে তিনি ক্ষমতা চান। এই ক্ষমতার জন্য তিনি যা কিছু প্রয়োজন সব কিছু করবেন, কারণ তাকে বাস্তবতা দেখে দেখে রাজনীতি শিখতে হয়েছে। কেউ অস্বীকার করতে পারবে না যে একটা লোক বা তার বাবা যত বড় অপরাধী করুক, হয়তো তার শাস্তি হতে পারে বা তাকে মারতে পারে, কিন্তু বঙ্গবন্ধুর সপরিবারে নিহত হওয়া বা প্রত্যেকটা লোককে হত্যা করা, এটা কি আদৌ ইসলামিক দৃষ্টিতে বলেন বা মানবিক দৃষ্টিতে বলেন, কোনো দৃষ্টিতে কি এটাকে আসলে জায়েজ বলতে পারবেন? কোনো বিষয়ে না। আসলে এই হত্যাকাণ্ড নিয়ে আমি আরেকটা ভিডিও করব। আমার এই ভিডিওগুলো দেখে অনেকে আমাকে কমেন্ট করেন আমি আসলে আওয়ামী লীগের দালালি করছি। এই চ্যানেলটা শেখ হাসিনার চ্যানেল বা তার এজেন্ডা বাস্তবায়নের জন্য এই চ্যানেলটা তৈরি করা হয়েছে। বাস্তবিক অর্থে আমি কে অবশ্যই আপনারা আমার ভিডিও যদি দেখতে থাকেন তাহলে অবশ্যই আপনারা স্পষ্টভাবে ক্লিয়ার বুঝতে পারবেন, আর এই কথাগুলো আমি কেন বলছি সেটাও আপনারা বুঝতে পারবেন। আমি অবশ্যই আওয়ামী লীগ করি না এবং আওয়ামী লীগকে পছন্দও করি না, কিন্তু তারপরেও আমার কথাগুলো কেন আওয়ামী লীগের পক্ষে যায়, কারণ আপনি কারো যদি সমালোচনা করেন তাহলে তার ভালোটাও বলতে হবে, মন্দটাও বলতে হবে।
এবং তার রাজনীতি যদি আপনি না বুঝেন তাহলে তার সম্পর্কে আপনি যে প্রপাগান্ডা ছড়াবেন এটা সঠিক হবে না। এবং এই সঠিক কথাগুলো যদি আপনি উপস্থাপন করতে না পারেন তাহলে এই যে আওয়ামী লীগের যারা সমর্থক রয়েছে তারা কিন্তু বিশ্বাসও করবে না। অতএব বাস্তবতাটা আপনাকে বলতে হবে। যার যতটুকু খারাপ আছে আপনি ততটুকু বলতে হবে, যার যতটুকু ভালো আছে আপনাকে সেটাও বলতে হবে। কারণ যদি আপনি তার শুধু মন্দটা বলেন কিন্তু ভালোটা যদি না বলেন, বা তার উপরে যেটা জুলুম হয় সেটা যদি আপনি না বলেন, তাহলে আপনিও একজন জুলুমকারী। অতএব আমি কোনো জুলুমকারী হতে চাই না। যেহেতু আমি সমালোচনা করছি, অবশ্যই আমি তার ভালো দিক এবং মন্দ দিক দুটোই বলবো। অবশ্যই শেখ হাসিনা যেই খারাপ কাজগুলো করেছে সেগুলোও কিন্তু আমি আস্তে আস্তে আপনাদের সামনে বলবো, অবশ্যই বলবো। 1975 সালে আওয়ামী লীগের চরম পরাজয়ের পর যখন সবাই মনে করেছিল আওয়ামী লীগ শেষ, কিন্তু মাত্র 20 বছরের ব্যবধানে 1996 সালে আবার কিভাবে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, আবার সাধারণ মানুষ কেন আওয়ামী লীগকে আবার ভালোবেসেছে সেই বিষয় নিয়ে আমি অন্য একটা ভিডিও করব। এবং বর্তমানে যারা আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে অতি বাড়াবাড়ি করছেন তারা আদতে আওয়ামী লীগকে আবার বাংলাদেশে প্রতিষ্ঠা করে দিচ্ছেন, সেটাও ওই ভিডিওতে আমি অবশ্যই উপস্থাপন করব। শুধুমাত্র কেউ ক্যামেরার সামনে এসে বা তার চ্যানেলে এসে কোনো দলকে গালাগালি করলে আসলে এটার সমাধান হয় না। বাস্তবতা বুঝে তার সমালোচনা করতে হবে, তার সঠিক যেটা সমালোচনা করা দরকার সেটা করতে হবে। এখন বলতে পারেন আসলে আওয়ামী লীগ কাদের কাছে আসলে প্রতারিত হচ্ছে বা অতীতে কাদের কাছে প্রতারিত হয়েছে, এই লোকগুলো আসলে কারা? আপনারা দেখেছেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যে মিডিয়াগুলো শেখ হাসিনার প্রশংসা করতে করতে মুখে সবসময় পেনা তুলে দিয়েছে। শেখ হাসিনা যা কিছু করতো সব কিছুর প্রশংসা করতো, এমনকি তেল এভাবে মারতো যে শেখ হাসিনা মনে করতো যে আসলে মনে হয় বাংলাদেশের সব মানুষ শেখ হাসিনাকে এরকম ভাবে। মুজিবুর রহমান তার প্রকৃত বন্ধু চিনতে ভুল করেছিল, সত্যিকার অর্থে ভুল করেছিল। আর শেখ হাসিনাও তার প্রকৃত বন্ধু চিনতে অবশ্যই ভুল করেছে, এবং সেই ভুলের খেসারত এই 5 আগস্ট দিয়েছে এবং এখন দিচ্ছে। আপনারা জানেন যে বামপন্থীরা কিভাবে আওয়ামী লীগের ঘাড়ে চেপে আওয়ামী লীগকে বিতর্কিত করেছে। সেই লোকগুলো হঠাৎ করে রাতারাতি এমনভাবে তাদের ভুল পাল্টেছে, এখন শেখ হাসিনাকে গালি দেওয়া ছাড়া তারা কোনো সংবাদ প্রচার করে না। সেম লোক, সেম লোকেশন, সেম জায়গা, সেম নেতা, কিন্তু বক্তব্যটা ভিন্ন। এই যে মিডিয়াগুলো, এই মিডিয়াগুলো কারা নিয়ন্ত্রণ করে? অনেকেই মনে করেন শেখ হাসিনা চলে গেছে, বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। বাস্তবে কি তাই? এখন যারা ক্ষমতায় আছে তাদের উদ্দেশ্য কি কেউ কি বুঝতে পারছেন? আওয়ামী লীগের মধ্যে যারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, যারা সবচাইতে বেশি আওয়ামী লীগের সময় সুবিধাভোগী ছিল, এই লোকগুলো কিন্তু কৌশলে কিন্তু এই বর্তমান সরকারের আমলেই পালিয়ে গিয়েছে। তাদেরকে পালাতে কারা সাহায্য করেছে? এই প্রশ্নের উত্তরটা আপনারা কেউ কি দিতে পারবেন? এই লোকগুলো কারা এবং বর্তমান এই যে সরকার রয়েছেন এদেরকে কারা নিয়ন্ত্রণ করে? ঠিক আওয়ামী লীগ সরকারকে যারা প্রভাবিত করত, বর্তমান এই ইউনূস সরকারকেও তারাই কিন্তু প্রভাবিত করছে। হয়তো ডক্টর ইউনূস সাহেব সম্পূর্ণ ফ্রেশ মানুষ, কিন্তু তার আশেপাশে যে লোকগুলো রয়েছে এবং এখন এই বাংলাদেশকে যারা সত্যিকার অর্থে নিয়ন্ত্রণ করছে, এই লোকগুলোর উদ্দেশ্য কিন্তু ভালো নয়। সেটা আপনারা অল্প কিছুদিন পর টের পাবেন। লোকগুলো কিন্তু আওয়ামী লীগকে নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, বা বিএনপিকে নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তাদের মাথা ব্যথার জায়গা কিন্তু ভিন্ন, তাদের উদ্দেশ্যটাও কিন্তু ভিন্ন, এবং তারা সঠিক সময়ের অপেক্ষা করছে, এবং সেটা আপনারা অল্প কিছুদিন পরে দেখতে পাবেন যে তারা আসলে কি করতে যাচ্ছে। সামান্য একটা এক্সাম্পল দিই। এই যে জামাত নেতাদেরকে ফাঁসিতে ছড়ানো হয়েছে বা তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, প্রথমে কিন্তু আওয়ামী লীগ সরকার তাদেরকে ফাঁসি দেয়নি, বা শেখ হাসিনার সাথে বা শেখ মুজিবুর রহমানের সাথে জামাতের বড় ধরনের দূরত্ব হয়নি। 1971 সালের পর যে 195 জন যুদ্ধ অপরাধীর তালিকা করা হয়েছিল এবং যাদেরকে আসলে অপরাধী হিসেবে সাব্যস্ত করা হয়েছিল, সেখানে কিন্তু এই জামাত নেতারা ছিল না। কিন্তু এই যে তাদেরকে বেছে বেছে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে, এর পিছনে শুধুমাত্র আওয়ামী লীগ জড়িত নয়, আওয়ামী লীগের ঘাড়ে চেপে তাদেরকে কিন্তু হত্যা করা হয়েছে। কিন্তু মূল মাস্টারমাইন্ড যারা, তারা কিন্তু এখনো বাংলাদেশে দিব্যি ঘুরে বেড়াচ্ছে এবং সব দায় আওয়ামী লীগের উপরে চাপিয়ে তারা কিন্তু এখন ফ্রেশ ইমেজ নিয়ে এই বর্তমান সরকারকেও প্রভাবিত করছে। আপনারা কয়েকদিন আগে দেখেছেন যে ছাত্র শিবিরের সাবেক লোকজন এই জামাতের আমি ডক্টর শফিকুর রহমানকে আসলে অনেকগুলো প্রশ্ন করেছেন মাত্র 2-3 দিন আগে। আপনারা দেখেছেন যে এই শাহবাগীদের কি বিচার হবে না?
আদতে কি শাহবাগীদের বিচার হবে? যেহেতু আওয়ামী লীগের পতন হয়ে গেছে, এখন আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে, তাই তারা প্রত্যেকে কিন্তু বিএনপির ঘাড়ে চেপেছে। আপনারা বিএনপির শীর্ষ নেতাদের টুকটাক কিছু বক্তব্য দেখলে অবশ্যই বুঝতে পারবেন। অনেক কথা আমরা সরাসরি বলতে পারি না, আপনাদেরকে কিছুটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি, যাতে আপনারা বুঝতে পারেন যে মূল সমস্যাটা কোন জায়গায়। এই বাংলাদেশকে 1971 সাল থেকে এই 2024 সাল পর্যন্ত কারা নিয়ন্ত্রণ করছে? যে মিডিয়াগুলো দিয়ে, যে সংবাদপত্রগুলো দিয়ে নিয়ন্ত্রণ করছে, এরা কেন করছে? আপনাদেরকে বুঝতে হবে। তারা আওয়ামী লীগ বিএনপিকে নিয়ে মাথা ব্যথা নয়, তাদের মূল মাথা ব্যথা -2 ফর্মুলা ছিল। দল থাকবে কিন্তু আদর্শ থাকবে তাদেরটা, তারা যেটা চায় সেটাই হবে। এই লোকগুলো কারা, এদের পরিচয়টা কি, সেটা যদি আপনারা বুঝতে হয় তাহলে আমার কথা থেকে অনেকেই বুঝে যাবেন। আর যারা স্পষ্টভাবে বুঝতে চান তাদের জন্য আগামীতে আরেকটা ভিডিও আসছে এই বিষয় নিয়ে। সম্মানিত দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।